ও কিও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আস কানুহা রামজাদামায় তুই জলে না যাইও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুরের এই পবিত্র ভূমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই, কারণ এখানেই তৈরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, যা এর আগে বিশ্ববাসীর কাছে এক অজানা তথ্যই ছিল। আজকের ভিডিওতে আমরা জানব আপনারা কিভাবে এই মায়াপুর পৌঁছাবেন এবং মাত্র 350 টাকায় কিভাবে সম্পূর্ণ ট্যুর কমপ্লিট করবেন, মাত্র 500 টাকায় কিভাবে এসি হোটেলে থাকবেন এবং এই নতুন মন্দিরের আসল রহস্য এবং এই মন্দির কতটা কমপ্লিট হলো মন্দিরের ভেতরে গিয়ে আমরা তদন্ত করে দেখব। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন হরে কৃষ্ণ বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলুন দেখে নিই মায়াপুর আপনারা কিভাবে যাবেন। মায়াপুর আপনি দুইভাবে যেতে পারবেন, 1 বাই ট্রেন, 2 বাই বাস। চলুন দেখে নিই ট্রেনে আপনারা কিভাবে মায়াপুর পৌঁছাবেন। প্রথমত হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে ভাড়া লাগবে 25 টাকা এবং সেখান থেকে বাসে বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাটে। বাসে আসলে ভাড়া লাগবে 15 টাকা এবং অটোতে আসলে ভাড়া লাগবে 25 টাকা এবং সেখান থেকে ফেরি নিন মায়াপুর ঘাট যাওয়ার জন্য। ফেরিতে ভাড়া লাগবে 8 টাকা করে, অর্থাৎ ঠিক 58 টাকাতে আপনি পৌঁছে গেলেন মায়াপুরের পবিত্র মাটিতে। ঠিক তেমনভাবেই যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরুন এবং চলে আসুন কৃষ্ণনগর। লোকালে ভাড়া পড়বে 25 টাকা এবং কৃষ্ণনগর থেকে অটোতে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট এবং সেখান থেকে 3 টাকা ফেরিতে ভাড়া দিয়ে পৌঁছে যান জলঙ্গি নদী পার করে ওপারে মায়াপুর ঘাট। অর্থাৎ এভাবেও 58 টাকাতে আপনি মায়াপুরের পবিত্র মাটিতে প্রবেশ করলেন। আজ আমরা মায়াপুর যাচ্ছি বাসে। ভ্রমণ সাথীর পক্ষ থেকে একটি সম্পূর্ণ বাস ভাড়া করা হয়েছে এই মায়াপুরের উদ্দেশ্যে, যেটি মাত্র 350 টাকাতে। আসলে সবার সাথেই কিন্তু আসল মজা আসে। তো এবার আমরা মায়াপুর যাচ্ছি বাসে। বাসটা ছেড়েছে সিলিন্ডার থেকে। ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা যাচ্ছি এবার বাসে প্রায় 60 জন মিলে মায়াপুরের উদ্দেশ্যে। ওনারা কিন্তু বাস ছাড়েন দীঘা, পুরী, দার্জিলিং, তারপর সুন্দরবন, তারপর পুরুলিয়া, বিভিন্ন জায়গাতে। তো ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। এই যে ওনাদের বাসটা বেশ দারুণ, আমি দেখাবো। ভেতরে কয়েকজন আছেন, ভেতরে যারা আছেন তাদেরকে ক্যাপচার করে দেখাবো এবং যাব মায়াপুর এবং দেখব মায়াপুরের এখন বর্তমান পরিস্থিতি কি। 2 বছর আগে গেছিলাম লাস্ট, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, 2 মিলিয়ন চলেছে। এবার যাব, গিয়ে দেখব যে এখন কেমন আছে মায়াপুর। চলুন। এই প্যাকেজের মধ্যে আমাদের ছিল সকালের টিফিন এবং দুপুরের প্রসাদের টিকিট। চাকদা থেকে এই বাস রওনা দিয়েছিল মায়াপুরের উদ্দেশ্যে। আমরা মোটামুটি সকাল 10টা নাগাদ মায়াপুর এসে পৌঁছালাম। তবে সবার প্রথমে মায়াপুরের মূল মন্দিরে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম এখানকার শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। এটি কিন্তু পৃথিবীর সবথেকে পুরানো গৌড়ীয় মঠ এবং এখান থেকেই বাকি গৌড়ীয় মঠ তৈরি হয়েছিল বা উৎপন্ন হয়েছিল এবং এটিই তার মূল কেন্দ্র। শিলা প্রভুপাদের সমাধি মন্দির এটা শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডের জলে মাথায় নিন। শ্যামকুণ্ডে অনেক মাছ আছে, দেখুন এরকম কত বড় বড় মাছ। আমরা ভেতরটি ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। বড়বোঝা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী এটা এখন বন্ধ আছে আপাতত। এটা
শিলা প্রভুপাদের ভজন কুঠির। এই সাইডে আরও দুটো মন্দির আছে এবং এখানে রাধাকুণ্ড আছে। ওটা শ্যামকুণ্ড ছিল, এটা রাধাকুণ্ড। ওই যে বাবাজি মন্দির, মহারাজ মন্দির, এখানে রাধাকুণ্ড আছে। এই যে গোবর্ধন পাহাড় বানানো আছে এখানে। এই যে তমাল বৃক্ষ এখানে আছে, হচ্ছে গোবর্ধন পর্বত বানানো আছে। এটা রাধাকুণ্ড। এই যে রাধাকুণ্ড। এখানে কিন্তু অনেক মাছ আছে। শিলা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এর মন্দির এটা। এই গৌড়িয়া মঠ থেকে আমরা গিয়েছিলাম মায়াপুরের মেন যে ইস্কন মন্দির আছে তার পাশের বাস স্ট্যান্ডে। তারপর আমরা এখান থেকে গিয়েছিলাম সরাসরি মায়াপুরের মূল গেটে। তো আমরা আছি এখন মেন গেটের সামনে মায়াপুরের। এই যে পেছন দেখতে পাচ্ছেন বিভিন্ন মহাপ্রসাদের কুপন। এখানে 40 টাকা থেকে কিন্তু কুপন শুরু হয় এবং 60 টাকা, 70 টাকা, 80 টাকার অবধিও কুপন আছে। প্রতিটা আলাদা ভবনে আলাদা আলাদা প্রাইস এখানে রাখা হয়েছে মহাপ্রসাদের জন্য। তো সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এই কুপন দেওয়া হয়। অনেকেই দেখুন লাইনে দাঁড়িয়েছে আমার পেছনে কুপনের জন্য। আর এই পেছনে অখণ্ড হরিনাম কীর্তন হয় 24 ঘন্টা। তো আমরা যাবো মন্দিরের ভেতরে। এই যে দেখুন আমার পেছনে যে মন্দিরটা বানানো হচ্ছে, পৃথিবীর বৃহত্তম মন্দির, সেটা এখনও কাজ চলছে। 2 বছর আগে যখন এসেছিলাম তখনও চলছিল, এখনও কাজ চলছে। আমরা যাব মন্দিরের ভেতরে। তার আগে টোকেন নিয়ে নিই। আমাদের এক গ্রুপে অনেকে আছে, 60 জন আছে। 60 জনের 60টা টোকেন নিতে হবে। এখানে কিন্তু আপনারা টোকেন নিতে পারবেন, যদিও আমাদের টোকেন আগে থেকে কালেক্ট করা ছিল। এবং থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী, ওনাদের দীঘা, পুরী, পুরুলিয়া, দার্জিলিং, মায়াপুর বিভিন্ন জায়গায় বছরে কিছু নির্দিষ্ট সময়ে বাস সার্ভিস আছে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করেও এই বাসে করে ট্যুর করতে পারেন। তাছাড়া সারা ভারতবর্ষে ওনাদের ট্যুর হয়ে থাকে, যেমন নর্থ বেঙ্গল, সিকিম, মেঘালয়, অরুণাচল, কাশ্মীর, সিমলা, মানালি, আন্দামান ইত্যাদি ইত্যাদি। আমরা এখান থেকে একটি টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া করে আমরা মায়াপুরে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব বলে আমরা টোটোতে করে রওনা দিলাম আমাদের প্রথম কিছু গন্তব্যস্থলের দিকে। আগে আমাদের সম্পূর্ণ কিছু ঘুরে দেখে নিতে হবে, তারপরেই ফেরত এসে আমরা কিন্তু এখানকার প্রসাদ গ্রহণ করব এবং দেখে নেব মায়াপুরের মূল মন্দির এবং যে মন্দির তৈরি হচ্ছে সেটিও। আমরা টোটোতে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো নিমাইয়ের জন্মস্থান। এখানকার মানুষ বলেন এবং জানা যায় যে এখানেই নিমাইয়ের জন্ম হয়েছিল। আমরা ভেতরটা ভালোভাবে ঘুরে দেখতে থাকলাম। যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমরা ভেতরের অংশগুলির ফটো তুলতে পারিনি, তবুও আমরা এই জায়গাগুলি ভালো করে দেখে নিলাম এবং এখান থেকে দেখে আমরা আবার টোটোতে এসে বসলাম। এরপরে আমরা একটু সামনের দিকে এগোতেই চলে আসলাম শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গন সেই জায়গা যেখানে জগাই মাদাই নৃত্য করতে করতে খোল ফাটিয়ে ফেলেছিল। আমরা এই জায়গা চারিদিক থেকে প্রদর্শন করলাম এবং উঠে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এরপর আমরা চলে আসলাম ভক্ত চাঁদ কাজীর সমাধিতে। এখানে হিন্দু মুসলিম সকলেই কিন্তু আসেন। এই চাঁদ কাজী কিন্তু ভক্ত হিসাবে দীক্ষা নেন এবং এখানে আছে এনার সমাধি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছ এবং এই সমাধি প্রায় 500 বছরেরও পুরানো। এখানে একজন ভক্তকে সবসময় হরিনাম জাপ করতে দেখবেন এবং এখানে আসছেন বহু মুসলিম ভাইয়েরা। এখানেই বাংলার সৌভ্রাতৃত্বের দিক ফুটে ওঠে। এই জায়গা আমার খুব ভালো লাগলো এবং এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা সামনের দিকে। এই জায়গাগুলি গতবার আমার দেখা হয়নি, এবার আমার কাছে প্রথম। তাই সামনের দিকে এগোতে এগোতে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে এখন প্যান্ডেল মতো করা হচ্ছে, কারণ সামনেই রথ, আর রথের সময় এই জায়গা খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমরা এখানে বেশ কিছু সময় বসলাম, খুব ভালো লাগলো। আর এখানে আছে শিব মন্দির, শিব মন্দিরের পাশে আছে জগন্নাথ মন্দির। আমরা এই জায়গাটা খুব ভালোভাবে দেখলাম। তারপরে এখানে একটু আখের রস খেয়ে নিলাম এবং আখের রস খেয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম।
এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল বল্লাল ঢিপিতে। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সার্ভে 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন কার্য পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাচীর। উৎখননে প্রাপ্তবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময় মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকের একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। আমার এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগছিল। এটা ইতিহাসের একটা খুবই বড় অংশ। এখানে কোনো এন্ট্রি ফি না থাকলেও এখানকার পরিচর্যা করার জন্য হয়তো 1-2 জন কর্মচারী আছেন। তবে এটাকে আরও সুন্দরভাবে মেনটেন করলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে, এটাই আমার আশা। ইস্কন মন্দিরে আসতে আসতে আমাদের বেজে গেল প্রায় 12টা এবং ইস্কন মন্দিরের পেছন দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই যে বড় মন্দির দেখতে পাচ্ছেন, কি কি কাজ বাকি, কি আছে ভেতরে সেটি আমরা দেখব অবশ্যই, কিন্তু তার আগে আমরা দেখে নিলাম এখানকার শ্রী রাধা মাধব মন্দির। শ্রী রাধা মাধব মন্দিরটাও চন্দ্রদয়া মন্দিরেরই একটি অংশ এবং শ্রী রাধা মাধব মন্দিরের মধ্যে আছে কিন্তু ভগবানের বিগ্রহ। অনেকেই শিলা প্রভুপাদ মিউজিয়ামটাকে মায়াপুর মন্দির হিসাবে মনে করেন, কিন্তু মায়াপুরের মূল মন্দির হলো এই শ্রী রাধা মাধব মন্দির। এখানেই পূজা অর্চনা হয়, এখানেই নাচ গান হয়, এখানেই হরিনাম জপ হয় এবং দুপুর 1টার সময় এই মন্দির বন্ধ হয় এবং বিকাল 4টের সময় আবার এই মন্দির খোলা হয়। তা আমরা 12টার মধ্যেই এখানে চলে এসেছিলাম। মন্দিরের মধ্যে ক্যামেরা ও মোবাইল অ্যালাউ নেই, খালি পায়ে ঢুকতে হবে এবং ভেতরে প্রবেশ করে হরে কৃষ্ণ নামে আমিও শুরু করি উদ্যম নৃত্য। এই নৃত্য একদম ন্যাচারাল, একদম মনের ভেতর থেকে আসে, কেউ আপনাকে বলে দেবে না নাচতে। হাত উঁচু করে এমনিতেই হরে কৃষ্ণ হরে রাম নামে অবশ্যই আপনি নাচবেনই নাচবেন। বারোটা থেকে 1টা অবধি উদ্যম নাচের পর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। এই চন্দ্রদয়া মন্দির দেখে আমরা লাইনে এসে দাঁড়ালাম, যেখানে দেওয়া হবে কিন্তু আজকের প্রসাদ। কিন্তু সে কি লম্বা লাইন! এত লম্বা লাইন আমি মায়াপুরে কখনোই দেখিনি এবং আজ কিন্তু কোনো ফেস্টিভ্যালও নয়। তবে এত লম্বা লাইন হওয়ার একটাই কারণ, সেটি হলো বাকি ভবনগুলোতে কিন্তু এখন প্রসাদ দেওয়া বন্ধ আছে, তাই মহাপ্রসাদ একটা ভবনেই এত লম্বা লাইন পড়েছে। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু জুতো অ্যালাউ নেই, তাই বাইরে জুতো রেখেই ভেতরে প্রবেশ করবেন। যদিও এখানে জুতো রাখার কাউন্টারও আছে, ফ্রিতেই সেখানে জুতো রাখতে পারবেন। ভেতরে গিয়ে আমরা খেতে বসলাম। এখানকার খাবার সত্যিই সুস্বাদু। 50 টাকায় একদম এলাই খাবার, পেট ভর্তি খান এবং তারপর হরি নামে নিজেকে বিলীন করে দিন। ডাল, সবজি, ভাত ইত্যাদি দিয়ে আমরা খাবার কমপ্লিট করলাম। এখান থেকে বেরিয়ে আমরা স্পেশাল পারমিশন নিয়ে নতুন মন্দিরে চূড়ায় উঠেছিলাম। এখানে সবার যাওয়ার পারমিশন নেই, কিন্তু পুলিশের স্পেশাল পারমিশন নিয়ে আমরা সেখানে গেছিলাম এবং একদম কাছ থেকে দেখেছিলাম এখানকার কারুকার্য এবং এখানকার কাজ। যদিও আপনারা চাইলে কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডোনেশন দিতে হবে 50 টাকা পার হেড। আমি স্পেশাল পারমিশন নিয়ে এই মন্দিরের ভেতরে প্রবেশ করলেও আমাদের গ্রুপের বাকি 50 জন কিন্তু এই মন্দির ভেতর থেকে দেখেননি, তাই আবার আমরা বাইরে থেকে 50 টাকা করে ডোনেশন জমা করে এই মন্দিরে ভেতরে ঢোকার জন্য যে স্পেশাল টাইম অর্থাৎ 4টে থেকে সেখানে এসে লাইন দিলাম। তো আমরা মায়াপুরের এদিক ওদিক ঘুরছি। এই মন্দিরটা তৈরি করতে মোটামুটি 1000 কোটি টাকা খরচ হচ্ছে, যার মধ্যে আমি এখানেই শুনেছি যে হেনরি ফোর্ড, যে ফোর্ড কোম্পানির মালিক হেনরি ফোর্ড, উনি কিন্তু একাই 500 কোটি টাকা দিচ্ছেন। ঠিক আছে,
তো বাকি টাকা এখানে তৈরি হচ্ছে। এই মন্দিরের ডেট কিন্তু সেই 2019 সাল থেকে পিছিয়ে যাচ্ছে, প্রতি বছর 2 বছর পর পর পিছিয়ে যায়। তো এখনও পিছিয়ে আছে, এখন 2026-এ আমরা এসেছি, কিন্তু এটা পিছিয়ে পিছিয়ে আবার 2027 হয়ে গেছে। তো মোটামুটি কবে কমপ্লিট হবে সেটা জানা নেই, তবে অনেক কাজ বাকি আছে, এখন কমপ্লিট হতে অনেক সময় বাকি আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি। বিকাল 4টের সময় এই মন্দিরের পেছন দিয়ে ওপরে যাওয়ার পারমিশন আছে। একজন হরিভক্ত কিন্তু আপনাকে গাইড করে ওপরে নিয়ে যাবেন এবং জানাবেন যে ভেতরে কি কি মন্দির আছে, সমস্ত কিছু দেখতে পাবেন। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং এক এক করে ভেতরের সমস্ত অংশ দেখে নিলাম। হরে কৃষ্ণ। সবাই এখানে দাঁড়িয়ে যান। এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন। হরে কৃষ্ণ। সবাই এখানে দাঁড়িয়ে যান। এই হচ্ছে ভগবান নরসিংহদেবের সিংহাসন। এই ব্যারিকেডের ধারে দাঁড়িয়ে যান। নিচে যে চন্দ্রদয়া মন্দির দেখেছিলাম সেখান থেকে কিন্তু বিগ্রহ ওপরে উঠিয়ে আনা হবে যখন এই মন্দির তৈরি হবে। গতবারও যখন এসেছিলাম তখন কিন্তু বলা হয়েছিল 2024 সালে মন্দির কমপ্লিট হবে, কিন্তু এখন বলা হচ্ছে 2027 সালে মন্দিরটি কমপ্লিট হবে। কিন্তু আমার মনে হয় 2030 সালের আগে এই মন্দিরটি কখনোই কমপ্লিট করা সম্ভব নয়, কারণ এর এত কাজ বাকি। এই মন্দির চত্বরে কিন্তু প্রায় 10,000 মানুষ একসাথে দাঁড়িয়ে হরিনাম কীর্তন করতে পারবেন এবং সামনেই যে গ্রাউন্ড বানানো হচ্ছে সেখানে প্রায় 1 লক্ষ মানুষ একসাথে হরিনাম কীর্তন করতে পারবেন। আমরা মন্দিরের পেছনের অংশ দেখে নিলাম। যেহেতু আমরা বাসে এসেছি সেহেতু বাড়ি ফেরার তাড়া নেই। আজ সন্ধ্যায় আমরা এখানে কিন্তু সন্ধ্যা আরতি দেখব। তো ভিতরে ঢুকলাম, মোটামুটি 2 বছর আগে যেমন দেখেছিলাম তার থেকে সামান্য কিছু পরিবর্তন হয়েছে। আপনি আমার ভিডিও দেখেই ভেতরে 50 টাকা যদি মনে করেন যে ডোনেশন, এখন প্রয়োজনীয় উপার্জিত টাকা ডোনেশন দেবেন না 50 টাকা করে, তাহলে ভেতরে না আসলেও চলবে। আপনি বাইরে থেকে রাধা মাধব মন্দির দর্শন করে যেতে পারেন। সমস্ত কিছু দেখে বুঝে এখান থেকে আমরা নিচে চলে আসলাম। এই রাধা মাধব মন্দিরের পাশ দিয়ে গেলে এখানে আছে ক্যাফেটেরিয়া এবং আছে প্রবচনের জায়গা এবং গীতার জ্ঞান বন্টনের জায়গা। আরও একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন একটি প্ল্যানেটোরিয়াম। এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন চলচ্চিত্র চালানো হয়। 20 মিনিটের এই শো দেখার জন্য পার হেড খরচ পড়বে 40 টাকা। আর এসিও আছে, এই গরমে আপনার উপকারে লাগবে। যাই হোক, আপনি চাইলে এটি দেখতে পারেন এবং এগিয়ে যান সামনের দিকে। এখানে আছে ভেতরে ক্যাফেটেরিয়া এবং আছে শপিং মল এবং আছে সুপার মার্কেট। আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারেন, আর চাইলে আপনারা এই ভবনগুলিতে থাকতেও পারেন। এই ভবনগুলিতে আপনি 300 থেকে 500 টাকাতেই রুম পেয়ে যাবেন। আপনারা আপনাদের মন মতো ভবনে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে বিরাজ করুন। এখানে আছে গদা ভবন, নামহট্ট ভবন, চৈতন্য ভবন, বংশী ভবন, যশোধ্যান ভবন, গীতা ভবন ইত্যাদি। তো আপনারা যে কোনো ভবনে থাকতে পারেন। সামনের দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন এই শিলা প্রভুপাদের মিউজিয়াম। আপনি চাইলে এই মিউজিয়ামের ভেতরেও প্রবেশ করতে পারেন বা মিউজিয়ামের চারিদিক থেকে ঘুরেও আসতে পারেন, কিন্তু ভেতরে যাওয়ার জন্য মোবাইল, ক্যামেরা বা ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। তাই জুতো, ক্যামেরা, মোবাইল এখানকার কাউন্টারে জমা করুন এবং ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ করে আপনি বিভিন্ন মূর্তি দেখতে পাবেন এবং 15 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন এই মিউজিয়ামে। মিউজিয়ামের মধ্যে শ্রীলা প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে। তার জন্ম থেকে শুরু করে তিনি কিভাবে কৃষ্ণ নাম বিদেশে প্রচার করেছিলেন, সমস্ত কিছু। তো ভেতরটাও আপনার খুবই ভালো লাগবে। আপনি যদি চান তাহলে বিভিন্ন বই এখান থেকে আপনি কিনতে পারেন। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু করতে করতে আপনাদের সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা অবশ্যই শ্রী রাধা মাধব মন্দিরে আবার যান। শ্রী রাধা মাধব মন্দিরে গিয়ে দেখে নিন সন্ধ্যা আরতি। সন্ধ্যা এখানে দুর্দান্ত সন্ধ্যা আরতি হয় চন্দ্রদয়া মন্দিরের মাঝে, যদিও সেখানে মোবাইল, ক্যামেরা, ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তাই আমরা সমস্ত কিছু বাইরে রেখেই ভেতরে প্রবেশ করলাম। 6:30 যে সন্ধ্যা আরতি হয় সেটি দেখে নিলাম এবং তারপর এখান থেকে বাইরে এসে আমরা এখানে লোকালি কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো এখন বাজে মোটামুটি 6:30। সন্ধ্যা আরতি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, কিছু খাওয়া দাওয়া করবো। আমরা যেহেতু বাসে এসেছি তার জন্য আমরা এখান থেকে রাত্রে বেরোলেও সমস্যা নেই। যারা ট্রেনে আসবেন কলকাতা থেকে
তারা সন্ধ্যার সময় বেরিয়ে যাবেন, নৌকা পার হবেন এবং তারপর সেখান থেকে রওনা দেবেন আপনার কলকাতার উদ্দেশ্যে। কৃষ্ণনগর লোকাল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো সন্ধ্যা আরতি দেখেও আপনারা রওনা দিতে পারেন, মোটামুটি রাত্রিবেলা 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবেন, ঠিক আছে? চলুন আমরা সামনে যাব, কিছু খাওয়া দাওয়া করবো আর দেখি কোনো হোটেলের খোঁজ পাওয়া যায় কিনা, যেটা আপনাদেরকে আমরা প্রোভাইড করব, ঠিক আছে? চলুন। এখানকার রাতের দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে, এতটাই সুন্দর। রাতে এখানকার কিছু হোটেলে আমরা গিয়েছিলাম দাম শোনার জন্য, যে কেমন কি খরচ আছে। এখানে অনেক গোপী ড্রেস কিনতে পাওয়া যাচ্ছে, প্লাস ভগবানের অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, পরপর করে সব করা আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে কেনাকাটি করতে পারেন। এই যে শিলা প্রভুপাদের সমাধির ঠিক পাশে দেখতে পাচ্ছেন সব নাম্বারিং করা আছে, যদি কিছু কিনতে চান। এই যে পূজার সামগ্রী, গোপাল, তারপর তুলসীর মালা এবং পরিবারের জন্য হাতের ব্যান্ড বা অন্য কিছু যদি নিতে চান নিতে পারেন এখান থেকে। দেখতে পাচ্ছেন টুপি অনেক কিছু পাওয়া যাচ্ছে। যে গামছা নেবে নিয়ে নিই। বাচ্চাদের খেলার জিনিস কিনতে পাওয়া যাচ্ছে। এই যে রাধা গোবিন্দ হোটেল, এখানে আপনারা ঘর ভাড়া নিতে পারেন একদম মন্দিরের সামনে। এই যে বিষ্ণুপ্রিয়া লজ, এই যে গিরিধারী যাত্রী নিবাস, এটাও বেশ অনেকটা বড়, এখানেও ঘর ভাড়া পাওয়া যায়। যে রিসেপশনের নাম্বার, দেখে নিন রিসেপশনের নাম্বার। এখানে পরপর করে অনেক হোটেল আছে একদম পুরো মন্দিরের সামনে। যদি আপনারা ভেতরে আশ্রমে রাত্রিবাস করার সুযোগ না পান তাহলে বাইরে আপনারা এখানে থাকতে পারেন। দোকানপাট তো আছেই, প্লাস প্রচুর হোটেল আছে একদম মন্দিরের সামনেই, এক করে অনেক হোটেল পেয়ে যাবেন। আপনাদের এসি কত থেকে শুরু হয়? 1250। আর নন এসি হচ্ছে 530, তাই তো? 550 নন এসি। এখানে এই যে হোটেল নিউ মায়াপুর, এখানে আপনারা থাকতে পারেন একদম মন্দিরের সামনে। এখানে 550 টাকা থেকে হোটেল পাওয়া যায় এবং এসি রুম 1250 টাকা। এই যে মন্দিরের ঠিক সামনেই। আমরা এখান থেকে 8টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে এখান থেকে বাসে করেও কিন্তু কৃষ্ণনগর ফিরতে পারেন এবং সেখান থেকে ট্রেনে সোজা কলকাতা বা নিজের স্টেশনে। আমরা এখান থেকে বাসে রওনা দিয়ে মোটামুটি 9:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম এবং এখানেই আমাদের জার্নি শেষ হলো। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমি কৌশিক সারা বিশ্ব ঘুরে বেড়াই এবং ভিডিও করে এই চ্যানেলে পাবলিশ করি। আমার চ্যানেলে দার্জিলিং থেকে শুরু করে কাশ্মীর, অরুণাচল থেকে শুরু করে কেরালা, আন্দামান থেকে শুরু করে গুজরাট, উত্তরাখণ্ড থেকে শুরু করে মেঘালয়, সিকিম থেকে শুরু করে হিমাচল, উত্তরপ্রদেশ থেকে শুরু করে গোয়া, তামিলনাড়ু থেকে শুরু করে উড়িষ্যা, সমস্ত কিছুর ভিডিওই পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।